একটা ছেলের পারফরমেন্স বিচার করতে গেলে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড সম্পূর্ণটাই তো ধরেই তো তার পারফরমেন্স বিচার করতে হবে, একাডেমিক পারফরমেন্স। এটা কেটে করে দিলেন। কেন করলেন? তার কারণ এটা ওই টেস্টটা কমিয়ে দিলেন। এবং তিনি বারংবার বলেন আর বারংবার তিনি নিজের মতো করে কাজ করেন এবং তিনি এই ধরনের দুর্নীতিপূর্ণ কাজ করেন এবং ভুল কাজ করেন। যারা ডিপ্রাইভড হলো তাদেরকে আবার ডিপ্রাইভ করার বন্দোবস্ত হলো, তারা তো কোনোদিন জীবনে চাকরি পাবে না। মানে উনি ওই কথাটা বলবেন বলে আমাকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। দেখুন, যারা ডিপ্রাইভড হবে তারা মামলা করবে না। মুখ্যমন্ত্রী বলবেন বলে তাদের মানে আবার দুর্নীতি করেছে, আবার দুর্নীতি করার পথ তৈরি করেছে, এবার দুর্নীতি করতে দাও, আবার দুর্নীতি করতে দাও, এটা তো আর হতে পারে না। এবারে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও মামলা হয় কোর্টে। কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার একের পর এক প্রেস মিটে বলেন যে কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ আপনাদের চাকরি খেয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চাকরি খেয়েছে। আবারও তো তিনি এই কথাটি বলারই সুযোগ পেয়ে গেলেন কোথাও না। তাহলে তাকে মানে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। মানে উনি ওই কথাটা বলবেন বলে আমাকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। দেখুন, যারা ডিপ্রাইভড হবে তারা মামলা করবে না। মুখ্যমন্ত্রী বলবেন বলে তাদের মানে আবার দুর্নীতি করেছে, আবার দুর্নীতি করার পথ তৈরি করেছে, এবার দুর্নীতি করতে দাও, আবার দুর্নীতি করতে দাও, এটা তো আর হতে পারে না। যারা মামলা করেছে তাদের পরিষ্কার বক্তব্য, আমরা টিচার ছিলাম না, আমরা তাহলে আমাদের প্রথম থেকেই বলছো টিচার এক্সপিরিয়েন্সের জন্য 10 দিলাম, প্রথম থেকেই আমাদের খেলার মাঠের বাইরে বের করে ফেলে দিচ্ছে, দিয়ে বলছো খেলো। আরে আমি কি খেলার মাঠের বাইরে খেলবো? তা তো হতে পারে না। নিয়োগ প্রক্রিয়া হবে 100 নম্বরে, তার মধ্যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10। তাহলে যে টিচার ছিল না সে 10 পাবে না? তাহলে তার জন্য নিয়োগ প্রক্রিয়াটা কত নম্বরে? 90 নম্বরে। আপনি যে কোনো এসএসসির যে কোনো পুরাতন যে কোনো লিস্ট তুলে দেখে নিন, এটি সাবজেক্টের প্রথম র্যাঙ্ক থাকা ব্যক্তি আর শেষে র্যাঙ্ক থাকা ব্যক্তি নাম্বার পার্থক্য কত? এই মাস্টারমশাই বলছিলেন 3, 4, 5, তিনি আজ থেকে দেখছেন না, এই পদ্ধতি তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন 2001 সাল 2 সাল থেকে। বলছেন যে নাম্বারে পার্থক্য থাকে 3, 4, কী করবে ছেলেমেয়েরা? 10 নম্বর প্রথমেই তাকে মাইনাস করে শুরু করতে হবে। তাহলে সে তো আর কোনোদিন নতুন ছেলেমেয়েরা যারা শিক্ষক হতে চান তারা জীবনে শিক্ষক হতে পারবেন না। শুধুমাত্র শিক্ষকরাই শিক্ষক হবেন, সে তিনি পার্মানেন্ট হতে পারেন, কন্ট্রাকচুয়াল টিচার হতে পারেন। আগে নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ লিস্ট তৈরি হতো 90 নম্বরের উপর ভিত্তি করে, 55 একাডেমিক, 55 রিটেন, 35 একাডেমিক। তো এই 90 নম্বরের ভিত্তিতে বর্তমানে হবে 60 রিটেন, 10 একাডেমিক, 70 নম্বরের উপর ভিত্তি করে। আগে রেশিও হতো 1:1.4, এখন রেশিও যদিও 1:1.6 হবে, সেটা 1:6.1 করে দিয়েছে। সেটা কখনোই হয় না, 1:1.6 হয়। 100টি ভ্যাকেন্সি হিসাবে 160 জনকে ডাকবে। 100টা ভ্যাকেন্সি আছে আর তার থেকে কম ডাকবেন, সেটা তো আর কোনো যুক্তি হতে পারে না, অযৌক্তিক কথা। কিন্তু সে রুলসে লিখেছেন। যাই হোক, ধরে নেব 1:1.6, আমি সেটাও ধরে নিই, তাহলে জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করালো। এই 35 নম্বরের বিভাজনে আগে আপনি যদি দেখেন 35 নম্বর কীভাবে বিভাজিত হতো, মাধ্যমিকের জন্য বরাদ্দকৃত ছিল 6, এইচএসের জন্য বরাদ্দকৃত ছিল 6, ব্যাচেলার ডিগ্রির জন্য 20, পোস্ট গ্র্যাজুয়েশন 10, আর ব্যাচেলার অফ এডুকেশন তো 5, অর্থাৎ বিএড 5, টোটাল 35। আর এখন শুধুমাত্র গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে এই 10 মার্কস হবে। কেন? একটা ছেলের পারফরমেন্স বিচার করতে গেলে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড সম্পূর্ণটাই তো ধরেই তো তার পারফরমেন্স বিচার করতে হবে, একাডেমিক পারফরমেন্স। এটা কেটে করে দিলেন। কেন করলেন? তার কারণ এটা ওই টেস্টটা কমিয়ে দিলেন। লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস দিয়েছে, ওরাল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন 10, 10, 20 করে দিয়েছেন। আগে ইন্টারভিউ ম্যানিপুলেশন হয়েছে। এবং যার পছন্দ হবে বডি ল্যাঙ্গুয়েজ তাকে বলবেন, বা যার পছন্দ হবে অন্যান্যভাবে তাকে 20তে 20 দেবেন, যাকে পছন্দ হবে না 20তে 4 দেবেন, 5 দেবেন। তাকে জোন অফ কনসিডারেশন একেবারে বাইরে রেখে দেবেন, তাকে কোনোদিন শিক্ষক হতে দেবেন না। তাহলে একই ছেলেমেয়েরা, যারা বেকার ছেলেমেয়ে, তারা বঞ্চিত ছিলেনই, আবার বঞ্চিত করার নতুন পথ তৈরি করছে। আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ বলেনি 2016 সালের রিক্রুটমেন্ট 2025 সালের রুল অনুযায়ী করো, নতুন রুল নিয়ে এসে করো। 2016 সালের রিক্রুটকে 2016 সালের রুল অনুযায়ী করবেন। এই প্রতিবন্ধকতা কেন তৈরি করা হচ্ছে? কেন তাদের ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ফেলে দেওয়া হচ্ছে? ক্লিয়ারলি বলা আছে যে ওখানে কাউকে অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। 31শে ডিসেম্বর পর্যন্ত ছেলেমেয়েরা শুধুমাত্র বঞ্চিত হবেন বলে শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন। 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, অন্যথায় এটা সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বারংবার বলেন যে আমি আইন মেনে কাজ করি, আমি আইনি পরামর্শ নিচ্ছি। এটাই তাহলে তার আইনি পরামর্শ? এবং তিনি বারংবার বলেন আর বারবার তিনি নিজের মতো করে কাজ করেন এবং তিনি
এই ধরনের দুর্নীতিপূর্ণ কাজ করেন এবং ভুল কাজ করেন, সেটা তো প্রমাণ পেয়ে যাবেন। এই তো প্রমাণ পাচ্ছেন যে এক শ্রেণীর মানুষের জন্য নিয়োগ প্রক্রিয়া 90 নম্বরের, আর এক শ্রেণীর মানুষের জন্য নিয়োগ প্রক্রিয়া 100 নম্বরের। যারা ডিপ্রাইভড হলো তাদেরকে আবার ডিপ্রাইভ করার বন্দোবস্ত হলো, তারা তো কোনোদিন জীবনে চাকরি পাবে না। কিন্তু যারা এখনো নট ফাউন্ড টু বি টেন্টেড রয়েছে, তাদের মধ্যেও যে টেন্টেড রয়েছে এটা তো এসএসসি এবং রাজ্য সরকার মেনে নিয়েছিল। সেই তালিকা না প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া এবং অন্যদিকে পরীক্ষার যে বসার যে ফর্ম ফিল আপ সেই সকল ডেটও দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমরা চাইছি সেই জন্য টেন্টেড তালিকা সেটা প্রকাশ করা হোক, না হলে কী করে জানা যাবে যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না? সেই তালিকাটাই তো সর্বপ্রথম দরকার, যে এরা পরীক্ষায় বসতে পারবে না। তার কারণ সেটা যদি না হয় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় তারা যদি ধরুন অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে নিয়োগ প্রক্রিয়াটি আবার কলুষিত হবে, আবার ধরেন মামলা হবে। খুব স্বাভাবিক, মামলা হওয়াটা বিষয় না, মামলা তো হতেই পারে, কিন্তু কলুষিত হবে নিয়োগ প্রক্রিয়া। কেন একজন টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট বের করে যে এরা পরীক্ষায় বসতে পারবে না, তাদের পরীক্ষায় বসতে দিলেন না? এই স্বচ্ছতাটা কেন রাখতে পারছেন না? সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। স্বচ্ছতা রাখতে হবে, তাই স্বচ্ছতা রক্ষার্থে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট বের করতে হবে। 2016 সালের সিলেকশন 2016 সালের রুল অনুযায়ী 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যেই করতে হবে। আর নতুন রিক্রুটমেন্ট যখন করবেন তখন নতুন রিক্রুটমেন্ট যারা অংশগ্রহণ করবে, যারা যোগ্য থাকবে প্রত্যেকে অংশগ্রহণ করবে। কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে এসএসসি হচ্ছে একটি অটোনোমাস বডি, সেই জায়গায় বিজ্ঞপ্তি থেকে শুরু করে একাধিক পদক্ষেপ সব মুখ্যমন্ত্রী নিজে কেন প্রেস মিট করে জানাচ্ছিলেন তাহলে? দেখুন, সরকারের রুল সরকার তৈরি করতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। উনি জানেন না এসএসসি অ্যাক্ট সম্পর্কে, উনি ওয়াকিবহাল না। এসএসসি অ্যাক্টে বলাই আছে সরকার চাইলে ইন কনসোনেন্স অফ ল এসএসসিকে ডাইরেকশন দিতে পারে, রুল ফ্রেমিং করতে পারে, প্রয়োজনে এসএসসিকে ডিজলভ করে দিতে পারে। উনি জানেন না আইন সম্পর্কে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলেন। দেখুন, ডাইরেকশন দেওয়ার অধিকারী আছে তার মানে এই নয় যে নিয়োগের শেষ প্রান্তে এসে আপনি ওই 5 সদস্যের ইলিগাল কমিটি তৈরি করবেন, যার মাথা ছিলেন এসপি সিনহা, যিনি এখন বর্তমানে জেলে রয়েছেন। ফলে এই 5 সদস্যের ইলিগাল কমিটি তৈরি করাটা নিশ্চিতভাবে সরকারের ডাইরেকশন হতে পারে না। ডাইরেকশন অবভিয়াসলি ইন কনসোনেন্স অফ ল হবে। ইন কনসোনেন্স অফ ল না হলে সেই ডাইরেকশন ইলিগাল হবে এবং সেটা কোর্ট আলটিমেট ডিক্লেয়ার করবে। সেখানে দেখবেন যে সেই কমিটির মাথাকে জেলে থাকতে হবে, যেভাবে এসপি সিনহাকে জেলে থাকতে হয়েছে। দাদা একেবারে শেষ প্রশ্ন, সেই নেতাজি ইন্ডোরে যে মুখ্যমন্ত্রীর প্ল্যান, তার মধ্যেই কি তাহলে সেই এই বিজ্ঞপ্তি? উনি অনেক প্ল্যানই করেছেন, সেটার প্রমাণেই পাওয়া যাচ্ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে পাওয়া যাচ্ছে।